আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার পার্সোনাল মেইল বক্সে যে স্পাম মেইলগুলো জমা হয় সেগুলো কিভাবে ডিটেক্ট করা হলো যে এগুলো স্পাম মেইল? অথবা আপনি যখন নেটফ্লিক্স অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখেন তখন তার সাথে সাজেশনে আরও ভিডিও কিভাবে অ্যাডজাস্ট হয়? এর পেছনে একটি টেকনোলজি কাজ করে যেটিকে বলা হয় এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির নাম হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন, বিশেষ করে যারা সায়েন্স ফিকশনের বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে থাকেন অথবা সায়েন্স ফিকশন রিলেটেড বিভিন্ন ধরনের মুভি দেখে থাকেন। দুইটি উদাহরণের মতো হয়তো আরও অনেক উদাহরণ দেওয়া যাবে। জেনে অথবা না জেনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে ঘটিয়ে থাকতে পারি। বর্তমানে মানুষ দিন যত যাচ্ছে তত বুদ্ধিমান হচ্ছে এবং তার সাথে সাথে মেশিনকেও বুদ্ধিমান করার এক মহাযজ্ঞ চলছে সারা বিশ্ব জুড়ে, যেটির নামকরণ করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবং আমরা আজকের ভিডিওতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বিশদ বিবরণ, কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এলো, কেন এটা দরকার, আপনি কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দক্ষ করে তুলবেন ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তাহলে চলুন বেশি ইন্ট্রোতে না গিয়ে ভিডিও শুরু করা যাক। ওকে, তো প্রথম প্রশ্ন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? এক কথায় বলতে গেলে মেশিনকে মানুষের মতো বুদ্ধিমত্তা দেওয়ার নামই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এটি মূলত একটি সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং। এখন প্রশ্ন আসতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক কবে থেকে বিস্তার লাভ করেছে? হয়তো দেখে মনে হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 2 অথবা 3 বছর হলে এর প্রচলন শুরু হয়েছে, অথবা এই দশকেই হয়তো এর ব্যবহার শুরু হয়েছে। তবে আপনার এই ধারণাটি সম্পূর্ণ ভুল। মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হয়ে আসছে সেই 1940 সাল থেকে। তবে এটা ভুলে গেলে চলবে না, বিগত 2-3 বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই ফিল্ডে অভূতপূর্ব উন্নতি সাধন হয়েছে। মেশিনকে কীভাবে মানুষের মতো চিন্তা শক্তির ক্ষমতা দেওয়া যায় সেটা নিয়ে কাজ কিন্তু চলছে সেই গ্রিক আমল থেকে। সুতরাং আপনি চাইলে বলতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেই গ্রিক সময় থেকেই চলে আসছে। তবে সভ্য জগতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার সবচেয়ে বেশি শুরু হয়। এখন কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি মানুষের সমান বুদ্ধিমত্তা অর্জন করা সম্ভব? প্রথমত একটি জিনিস বলে রাখি, দেখুন মানুষ কিভাবে শিখে। প্রথমত সে জন্মের পর থেকে বিভিন্ন রকমের ঘটনা প্রবাহ, পরিশ্রম, ভুলভ্রান্তির মাধ্যমে জ্ঞান অর্জন করে থাকে, যা কিন্তু মেশিনের পক্ষে করা সম্ভব না। হ্যাঁ, এটা বলে যেতেই পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মানুষের মতো বুদ্ধিমত্তা অর্জন করা সম্ভব, তবে তা মানুষের মতো ন্যাচারাল না, এবং ন্যাচারাল না জন্যই কিন্তু এর নামের পূর্বে আর্টিফিশিয়াল শব্দটা যুক্ত হয়েছে। এখন আরেকটা প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কি মানুষের মস্তিষ্কের সাথে মেশিনের সম্পর্ক জুড়ে দেওয়া সম্ভব? এর উত্তর হ্যাঁ, সম্ভব। বর্তমানে প্রত্যেকটি দেশই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশও ইদানিং অনেক গুরুত্ব দেওয়া শুরু করেছে। 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত কেবলমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পেছনেই ইনভেস্টমেন্ট 300 গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। গুগল, অ্যাপেল, মাইক্রোসফট থেকে শুরু করে বিশ্বের ছোট বড় সবকটি কোম্পানি নিজের মতো করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করছে অথবা সাজানোর চেষ্টা করছে। এ থেকেই বোঝা যাচ্ছে বর্তমান বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ঠিক কতটুকু গুরুত্ব দিচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু আবার অনেকগুলো সাবসেট রয়েছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকগুলো জটিল বিষয়ের সমষ্টি। তার মধ্যে মেশিন লার্নিং অন্যতম। মেশিন লার্নিংয়ের আরেক সাবসেট হলো ডিপ লার্নিং। এখন প্রশ্ন হলো মেশিন লার্নিংটা কী জিনিস? মেশিন লার্নিং হচ্ছে অনেক ডাটা থেকে একটা সংক্ষিপ্ত কিন্তু অর্থবহুল তথ্য বের করা, যে অনুযায়ী পরের ধাপে কী হবে সেটা নির্ণয় করা যায়। যেমন স্পাম ইমেইল বের করার এই সিস্টেমটাকে এভাবে শেখানো হয় যে কোনো একটি ইমেইল নির্দিষ্ট কিছু শব্দ অথবা প্যাটার্ন থাকলে একে স্পাম ফোল্ডারে অটোমেটিক পাঠিয়ে দেওয়া হবে। সে থেকে শুরুতেই সিস্টেমকে কয়েক হাজার স্পাম ইমেইল পড়াতে হয় এবং বলে দেওয়া হয় এই ধরনের শব্দ থাকলে সেটা স্পাম ইমেইল এবং এটাকে ডিরেক্ট তুমি স্পাম ফোল্ডারে পাঠাবে। এখন প্রশ্ন হলো ডিপ লার্নিংটা কী জিনিস? আগেই বলা হয়েছে ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি সাবসেট। এর মাধ্যমে সিস্টেমকে অনেক তথ্য একবারেই দেওয়া যেতে পারে যাতে করে মেশিন সেখান থেকে শিখতে পারে এবং পরবর্তীতে একই রকম পরিস্থিতিতে নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। অনেক তথ্য কোনো একটা সিস্টেমে প্রবেশ করাতে ব্যবহার করা হয় নিউরাল নেটওয়ার্ক। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত কিসের উপর বেস বা ভিত্তিটা সৃষ্টি করেছে? এর উত্তর একটাই, মেশিন লার্নিংয়ের উপর অধিকাংশ ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিপেন্ডেবল। বাকি যে জটিল বিষয়াশয়গুলো রয়েছে এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেস বলা চলে,
তবে আপনি যদি বলেন মেইন বেস কোনটা, তাহলে বলতে হয় মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং। সুতরাং এতক্ষণে হয়তো বুঝে গেছেন কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের দেশে এত গুরুত্বপূর্ণ, অথবা আমাদের বিশ্বে এত গুরুত্বপূর্ণ। আমাদের আশপাশেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক ধরনের কাজ হয়, তবে বাংলাদেশের তুলনামূলক একটু কম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের চেয়ে অনেক বেশি, বিশেষ করে সেখানে বড় বড় কোম্পানি, অফিস, ল্যাব সব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার কিন্তু হয়ে থাকে। এখন কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কোনো ধরনের ক্ষতি সাধন করা সম্ভব কিনা। বর্তমানে যে কয়েকটি সংস্থা বা প্রতিষ্ঠান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তারা প্রত্যেকেই দৃঢ় প্রতিজ্ঞা করেছে এবং এ বিষয়ে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে যারাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ঘাটাঘাটি করবে, তারা যেন সবাই এটিকে মানুষের তুলনায় অনেক বেশি বুদ্ধিমত্তা সম্পন্ন করে তোলে এবং এর ভেতরে যেন কোনো ধরনের ডেভিল পাওয়ার অর্থাৎ অশুভ শক্তির প্রবেশ না করানো হয়। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কেন এত গুরুত্বপূর্ণ। এ কারণে আমাদেরও সময় এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করার। প্রতিটা ইন্ডাস্ট্রির মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ইনভেস্টমেন্ট ফার্ম একযোগে কাজ করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতির জন্য। কেননা বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উন্নতি হলে মানুষের যে শ্রমটা লাঘব হবে এবং মানুষের যে সময়টা বেঁচে যাবে, এটা কিন্তু মানুষ চাইলে অন্য কোনো খাতে ব্যবহার করতে পারে এবং সেখান থেকে কিন্তু মানুষ অনেক প্রোডাক্টিভ কাজ করতে পারে, যেটা হয়তো দেশের ইকোনমি থেকে শুরু করে অনেক ধরনের সোশ্যাল প্রবলেম সলভ করতে সাহায্য করবে। তাই বলে ব্যাপারটা এমন না যে তখন মানুষ আজাইরা হয়ে যাবে, কোনো কাম কাজ থাকবে না। কেননা অনেকেই মনে করে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের ডিপ লার্নিং বা মেশিন লার্নিং এর মতো জিনিসগুলো দেশে প্রবেশ করলে পারে মানুষের কর্মসংস্থান কমে যেতে পারে। কেননা তখন যে কোনো ধরনের কাজ করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর এর দায়ভার দেওয়া হবে, তখন হয়তো মানুষের প্রয়োজন হবে না এবং সে কারণে মানুষের কর্মসংস্থান কমে আসবে। ব্যাপারটা যে সম্পূর্ণ সঠিক তাও কিন্তু না, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সংশ্লিষ্ট ব্যাপার স্যাপারগুলো পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণে লোকবলের প্রয়োজন। সুতরাং আপনি বুঝতেই পারছেন, এক সাইড থেকে মানুষ কর্মসংস্থান হারালেও কিন্তু অন্য সাইডে মানুষের ঠিকই কর্মসংস্থান হয়ে যাচ্ছে এবং সেটা আকারে দ্বিগুণ পূর্বের তুলনায়। এখন কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো মূলত বিভিন্ন ধরনের সৃজনশীল কাজকর্মের পাশাপাশি অনেক ধরনের ফিজিক্যাল কাজকর্ম করে থাকবে। তাহলে সেই ক্ষেত্রে মানুষের কি উচিত হবে? ফিজিক্যাল কাজকর্মের পরিমাণ কমিয়ে দেওয়া? উত্তর হলো হ্যাঁ। বর্তমান বিশ্ব যতটা না শারীরিক পরিশ্রমের ওপর নির্ভরশীল, তার চেয়ে বেশি বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ অর্থাৎ সৃজনশীল এবং চিন্তাশীল কাজকর্মের ওপর বেশি ডিপেন্ডেবল। কেননা এগুলোই বর্তমান পৃথিবীকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সে কারণে মানুষের উচিত বিভিন্ন ধরনের কায়িক শ্রমজনিত কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর কিছুটা চাপিয়ে দেওয়া এবং সৃজনশীল অথবা চিন্তামূলক যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো তার নিজের করার এবং কিছুটা কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপরও চাপিয়ে দেওয়া। এখন কথা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং নিয়ে তো অনেক কথা। মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে, যদি আমি কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে যাই তাহলে আমাকে কার দ্বারস্থ হতে হবে, অর্থাৎ কোথা থেকে আমি এগুলো শিখতে পারবো? এর উত্তর একটাই, আপনি চাইলে ইন্টারনেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আরও বেশি ঘাটাঘাটি করতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের কোর্স বিক্রি হয়ে থাকে। বর্তমানে ইন্টারনেটের এই যুগে কিছুই অসম্ভব না। একটু ধৈর্য এবং নিয়মিত প্র্যাকটিস আর জানার আগ্রহ থাকলে এগুলো কিন্তু সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে প্রচুর গণিতের কাজ রয়েছে, তাই গণিতে ভালো হওয়াটা খুবই বাঞ্ছনীয়। অবশ্যই প্রোগ্রামিং জেনে রাখাটা আরও বেশি দরকার। মেশিন অপটিমাইজেশনের কাজ আরও বেশি বেশি করতে হবে। যাদের রোবোটিক্সে অনেক নেশা রয়েছে, অর্থাৎ যারা রোবোটিক্স অনেক বেশি পছন্দ করে, তারা চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ অ্যাপেল, গুগল অথবা মাইক্রোসফটের মতো বড় বড় টেক জায়ান্ট কোম্পানির মতো চাইলে আপনিও ইন্টারনেট থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত বিভিন্ন ধরনের কোর্স করার মাধ্যমে সেই সকল টেক জায়ান্ট কোম্পানির মতো আপনি নিজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্রিয়েট করতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে বেশ কয়েকটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স দিয়ে দেব, আপনি চাইলে এগুলো দেখে আস্তে আস্তে করে এগোতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যদি আপনারা আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো আমাকে জিজ্ঞেস করতে পারেন, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না
এবং আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।